আজকের ভিডিওতে আমরা জানব ভারতীয় ট্যুরিস্ট ভিসার কাগজপত্রগুলো কিভাবে সাজাবেন। অর্থাৎ আপনি ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য অনলাইনে আবেদন করেছেন, ইতিমধ্যে স্লটও পেয়েছেন। এখন আপনি যে ডেটে বা যে সময়ে ভারতীয় ভিসা আবেদনপত্র জমা দেবার স্লট পেয়েছেন, ওই সময়ে গিয়ে আবেদনপত্রটা জমা দিতে হবে। তো যে আবেদন করেছেন এই আবেদনপত্রের সাথে কিন্তু কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় এবং ওই কাগজপত্রের ভিত্তিতে আপনি ভিসা পাবেন কি পাবেন না অনেকটাই নিশ্চয়তা তৈরি হয়। তো এখন আমরা জেনে নেব যে এই আবেদনপত্রের সাথে আপনি যে কাগজপত্রগুলো দিবেন সেই কাগজপত্রগুলো কোন ধারাবাহিকতায় সাজাবেন সেই বিষয়টি নিয়ে একেবারেই বিস্তারিত। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা খুব সহজে নিজেদের ভিসার কাগজপত্রগুলো সাজিয়ে ফেলতে পারবেন। এখন আমি একটা একটা করে দেখাবো এবং যেটা আগে আমি বলবো সেটাই আপনারা উপরে রাখবেন, তারপরে নিচে এভাবে ধারাবাহিকভাবে আপনাদের ফাইলটা সাজালেই আপনাদের কমপ্লিট একটা ফাইল পেয়ে যাবেন। তো প্রথমেই লাগবে কি, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট। ভ্যালিড পাসপোর্ট কেন? এই পাসপোর্টের যেন মেয়াদ থাকে, মেয়াদ থাকলেই এটা ভ্যালিড। তো মেয়াদ লাগবে কয়দিন? মিনিমাম 6 মাস, মানে 6 মাসের বেশি অবশ্যই মেয়াদ থাকতে হবে, 6 মাসের একদিন কম থাকলে হবে না। একই সাথে খেয়াল রাখতে হবে এই পাসপোর্টের যেন মিনিমাম 2টা পৃষ্ঠা খালি থাকে, অর্থাৎ ব্ল্যাঙ্ক পেজ না থাকলে কিন্তু আপনার এই পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন না, যদিও এই পাসপোর্টের মেয়াদ থাকে। এই খালি রাখার কারণ হচ্ছে যে আপনি যখন এই ভিসার জন্য আবেদন করবেন, তারা ভিসা দিলে এই খালি পৃষ্ঠাতে যেন তারা সিল মারতে পারে, ভিসার সিলটা স্টিকারটা মারতে পারে, লাগাতে পারে। 2 নম্বর হচ্ছে আপনি মিনিমাম একবার ওই ভারতে যাওয়া আসা করার জন্য যে এন্ট্রি এক্সিট সিল দেয় ইমিগ্রেশন বা কাস্টমসে, সেই সিলগুলো যেন এখানে দিতে পারে। তো সেই জন্যেই এই ব্ল্যাঙ্ক পেজ থাকা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে যে আপনার এই কারেন্ট পাসপোর্টের পাশাপাশি যদি পূর্বের একাধিক পাসপোর্ট থাকে তাহলে প্রতিটা পাসপোর্টই এই পাসপোর্টের সাথে জমা দিতে হবে। আমার এর আগেও আরও 2টা পাসপোর্ট আছে, একটা আবার একটা, অর্থাৎ আমার পাসপোর্ট মোট 3টা, মেয়াদ শেষ হবার পরে আবার নবায়ন করেছি। তো এই 3টা পাসপোর্টই একসাথে জমা দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই পাসপোর্টগুলো যেন এমন খোলা না থাকে, হ্যাঁ, এটা স্টাপলার করে লাগিয়ে দিতে হবে একটার সাথে আরেকটা। তারপরে আসেন অন্যান্য সাপোর্টিং কী কাগজপত্র দেওয়া লাগবে। প্রথমেই আপনারা দিবেন আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পেয়েছেন সেই স্লটের যে পেপারস আছে প্রিন্ট করেছেন সেই পেমেন্ট স্লিপটা, কারণ এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবার ডেট এবং তারিখ বা সময় এখানে কিন্তু লেখা আছে, সেটা নিয়ে যেতে হবে। তবে এইটা আপনারা স্টাপলার করবেন না, খালি রাখবেন, ওপেন রাখবেন। কেননা এটা কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার সময় যে ম্যান্ডেটরি কাগজপত্র লাগে সেই ম্যান্ডেটরি কাগজপত্রটা না, এটা তারা গ্রহণ করে না, মানে এটা তারা জমা নেয় না, এটা আপনাকে ফেরত দিবে। তো ফলে এটা খোলা রাখবেন। এটা কেন লাগবে তারপরেও? কারণ এইটা ছাড়া আপনাকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দিবে না। একই সাথে আপনার সময় এবং ডেট এখানে লেখা আছে, তারা এটা দেখবে, এটা দেখেই তারা কিন্তু আপনাকে ডিপোজিট স্লিপটা ইস্যু করবেন। তো ফলে এটা কিন্তু ডিপোজিট স্লিপ পাওয়া পর্যন্তই কাজে লাগবে, তারপরে আর কাজে লাগে না। ফাইলের যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে ধারাবাহিকভাবে প্রথমে লাগবে আপনার আবেদনপত্র। এটা হচ্ছে 2 পেজের যে আবেদন ফর্ম, যেটাকে বলে ওয়েব ফাইল। এই ওয়েব ফাইল আপনি যখন অনলাইনে ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন, আবেদন কমপ্লিট করার পরে একটা পিডিএফ ফাইল পেয়েছিলেন 2 পেজের, এটা হলো সেই পিডিএফ ফাইল। এখানে কিন্তু আপনার কিছু কাজ আছে, সেটা ওয়েব ফাইলের উপরে ডান পাশের কর্নারে কিন্তু ছবি লাগানোর জন্য একটা জায়গা আছে। এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড, পুরো মুখমণ্ডল দেখা যায় এমন একটা ছবি লাগাতে হবে এবং এই ছবির নিচে একটা স্বাক্ষরের অপশান আছে, সেখানে স্বাক্ষর করতে হবে। একই সাথে এই ওয়েব ফাইলের 2য় পেজ আছে, 2 নম্বর পেজ। এই 2 নম্বর পেজেও আপনার স্বাক্ষরের একটা জায়গা আছে, এখানে নিচের ডান দিকে, এখানে স্বাক্ষর করতে হবে। খেয়াল রাখতে হবে এই 2টা স্বাক্ষরই যেন আপনার পাসপোর্টে যেভাবে স্বাক্ষরটা দেওয়া আছে সেইভাবে হয়। পাসপোর্টের স্বাক্ষরের জায়গায় যেভাবে লেখা আছে সেটা হতে পারে স্বাক্ষর জড়ানো পেঁচানো, হতে পারে নাম লেখা বাংলা ইংরেজিতে যেভাবে লিখেছিলেন ওখানে, সেটাই এখানে লিখবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। তো আপনার আবেদনপত্রের কাজ হয়ে গেল। এখানে ছবি লাগছে একটা, আপনাকে জমা দিতে হবে। আবেদনপত্রের পরেই আপনার যে এনআইডি কার্ড, হতে পারে স্মার্ট কার্ড বা সাধারণ এনআইডি কার্ড, যেটাকে আমরা বলি ভোটার আইডি কার্ড, সেটার ফটোকপি। আর যদি আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনার অনলাইন থেকে নেওয়া অনলাইন জন্ম সনদের কপি জমা দিতে হবে, এটা খেয়াল রাখবেন। তারপরে আপনাকে দিতে হবে আপনার যে বাসার ইউটিলিটি বিল আছে সেই ইউটিলিটি বিলের কপি। তো যাদের বিদ্যুৎ বিল আছে, বিদ্যুৎ বিল না হলে গ্যাস বিল, পানির বিল, টেলিফোন বিল, এরকম যে কোনো বিল আপনারা দিতে পারেন। তো
এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো প্রিপেইড মিটারে বিল দেই, তাহলে আমি বিদ্যুৎ বিলের কপি কিভাবে দেব? তো এই বিষয়ে অনেক জানার, অনেক প্রশ্ন, অনেক বলার। তো ফলে এই প্রিপেইড মিটার হলে কিভাবে আপনারা বিদ্যুৎ বিল জমা দিবেন সে বিষয়ে আমি বিস্তারিত তথ্য নিয়ে আর একটা ভিডিও করব, ডেডিকেটেড ভিডিও, যেন আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে। তো সেটা অচিরে আপনারা পাবেন আর কি। তো তারপরও আমারও প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল দেই। আমি কিভাবে দিচ্ছি? আমি প্রথমত আমার যে প্রিপেইড মিটার, মানে মিটারের যে কার্ড আছে একটা, এই কার্ডটার ফটোকপি দিয়েছি। এই কার্ডে কিন্তু ঠিকানা লেখা আছে, কিন্তু সব কার্ডেই ঠিকানা লেখা থাকে না। এটা হলো ডেসকোর প্রিপেইড মিটার, ফলে এই ডেসকোর প্রিপেইড মিটারে কিন্তু ঠিকানা লেখা থাকে, ফলে এখানে ঠিকানা লেখা আছে, কোনো অসুবিধা নাই। আবার একই সাথে এই ডেসকোর কিন্তু একটা মোবাইল অ্যাপস আছে, যেখানে আপনার এই মিটার নাম্বার ইনফরমেশান দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, ওখান থেকে বিল পেমেন্ট করা যায়, বিদ্যুৎ বিল দেওয়া যায়। তো ওখানকার যে প্রোফাইল তৈরি হবে, ওই প্রোফাইলে আপনি যদি প্রবেশ করেন, তাহলে ওই প্রোফাইলেও আপনি একটা অ্যাড্রেস সম্বলিত একটা প্রোফাইল পাবেন, যেখানে এই প্রিপেইড মিটার কোন ঠিকানায়, সেই ঠিকানা নাম্বার ডিটেইলস এখানে ইনফরমেশান দেওয়া আছে। তো ফলে আমি একই সাথে এই যে মিটারের কার্ডের ফটোকপি, প্রিপেইড মিটারের কার্ডের ফটোকপি দিচ্ছি, এবং ওই যে প্রোফাইলের ইনফরমেশান পেজ যেখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে সেটাও আমি প্রিন্ট করে নিয়েছি। আমার এখানে আর বিদ্যুৎ বিলের কপি লাগবে না, আমার এই দুটো দিলেই ইউটিলিটি বিলের কপি সংক্রান্ত তথ্য হয়ে গেল। বাট আমার এই দুটো পেপারসে কিন্তু অ্যাড্রেসটা একই, এবং আমাকে কিন্তু যখন এই ওয়েব ফাইলটা ফিল আপ করতে হয়েছে, মানে অ্যাপ্লিকেশন করা লেগেছে অনলাইনে, তখন এখানে যেভাবে ঠিকানাটা লেখা আছে হুবহু সেভাবেই লিখতে হয়েছে, আপনারা তাই করবেন। তারপরে আমাকে জমা দিতে হবে আর্থিক সচ্ছলতা প্রমাণের কাগজপত্র। তো সেই হিসাবে আপনি দিতে পারেন দুই রকম, এক হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্টের কাগজ। তো ব্যাংক স্টেটমেন্ট দিলে এখন জনপ্রতি কিন্তু $200 সমপরিমাণ টাকা থাকতে হবে ব্যাংকে জনপ্রতি। আপনি যদি এক আবেদন করেন তাহলে $200 সমান ধরেন আপনার প্রায় 23,000 টাকা। আর যদি দুজন একই ব্যাংক স্টেটমেন্ট আবেদন করেন, আপনি আপনার স্ত্রী, তাহলে আপনার এই $400 সমপরিমাণ। যদি 2 সন্তান সাথে থাকে তাহলে আবার $800 সমপরিমাণ। এইভাবে কারেন্ট রেট অনুযায়ী ক্যালকুলেশন করে দেখবেন সেই পরিমাণ ব্যাংকে যেন টাকা জমা থাকে, হ্যাঁ, যেদিন স্টেটমেন্ট নিচ্ছেন ওই দিন। আর যদি আপনি এই ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করে দিতে চান, তাহলে সেটা অবশ্যই আপনার ব্যাংক থেকে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আপনার যদি কোনো ব্যাংকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে, যেটা আন্তর্জাতিক ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, তাহলে আপনি ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের একটা ফটোকপি দিবেন, যেটা আমি ফটোকপি করেছি, আমার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের ফটোকপি এটা। আর খেয়াল রাখবেন যে এই কার্ডের কপি দেওয়ার সময় আপনার যে এখানে নাম্বারগুলো আছে, এই নাম্বার কিছু হাইড করে দিবেন উভয় পেজ, যেটা আপনার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রাই কার্ডের কপি আমি দিয়েছি। শুধু কার্ডের কপি দিলেই হবে না, একই সাথে আমি এই কার্ডে যে ডলার এন্ডোর্সমেন্ট করেছিলাম সেই এন্ডোর্সমেন্ট পেপারসের কপি এটা হলো পাসপোর্টের যে এন্ডোর্সমেন্ট সিল আছে, এটার মেয়াদ আছে 2032 সাল পর্যন্ত, তার কপি। এই এন্ডোর্সমেন্ট কিন্তু মানি এক্সচেঞ্জ অফিস থেকে করলে হবে না, ব্যাংক থেকে করতে হবে। যদি আপনার ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকে, তাহলে বিনা পয়সায় আপনি ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করে নিতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। আর যদি আপনার না থাকে এই কার্ড, তাহলে আপনাকে ডলার কিনে ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করতে হবে। যদি আপনি ডলার কিনে ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করেন, তাহলে ওই এন্ডোর্সমেন্টের মেয়াদ কিন্তু 3 মাসের বেশি পুরাতন হলে চলবে না। অর্থাৎ আপনি যে ডলার এন্ডোর্সমেন্ট করেছেন, করার পরবর্তী 3 মাসের মধ্যেই আপনাকে আবেদনপত্রটা জমা দিতে হবে এই এন্ডোর্সমেন্ট দিয়ে। আর 3 মাস ওভার হয়ে গেলে আবার নতুন করে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আর যদি আপনি ব্যাংক স্টেটমেন্ট দেন, তাহলে আগে নিয়ম ছিল যে লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিলেই হতো, এখন 6 মাসের নিয়ম করেছে, ফলে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তারপরে আমার জমা দিতে হবে আমি যে জব করি বা আমি যে পেশায় আছি সেই পেশা সংক্রান্ত প্রমাণপত্র। তো এটা হলো আমার পেশা সংক্রান্ত প্রমাণপত্র বা আমার প্রতিষ্ঠান থেকে নেওয়া এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট। তো আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান থেকে এনওসি নেবেন। যদি আপনি সরকারি চাকরি করেন, তাহলে সরকারি অফিস থেকে নেওয়া গভর্নমেন্ট অর্ডার বা জিও বা বহি বাংলাদেশ ছুটির অনুমোদন নেবেন। যদি আপনি ব্যাংকে চাকরি করেন তাহলে এনওসি নেবেন। আবার যদি আপনি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্সের কপি দিবেন। যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্ট আইডির কপি। যদি আপনি কৃষক হন তাহলে আপনার জমির পর্চা বা খতিয়ানের কপি। এভাবে আপনার যে পেশা আছে সেই পেশা সংক্রান্ত কাগজপত্র আপনি জমা দিবেন। তো আমি যে এনওসিটা দিলাম, এই এনওসি কিন্তু 2 নম্বর হতে পারে। তো অনেকেই মনে করতে পারে যে আমি 2 নম্বর এনওসি দিয়েছি। তো আমার এই এনওসিটা যে সঠিক সেটা প্রমাণের জন্য আমি সাথে আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস দিব, যেটা ম্যান্ডেটরি না, বাট আমার ডকুমেন্টসটাকে ভ্যালিড করার জন্য দিব। যেমন আমার জব আইডি কার্ডের ফটোকপি, বোথ সাইডের ফটোকপি আমি করেছি, সেটা জমা দিব। এর সাথে আমি আমার একটা ভিজিটিং কার্ডের ফটোকপিও জমা দিব, যেন আমার এই পেশার প্রমাণপত্রটা বৈধ সেটা প্রমাণিত হয়।
তারপরে আমাকে দিতে হবে কি, আমার পাসপোর্টের যে ইনফরমেশান পেজ আছে সেই ইনফরমেশান পেজের ফটোকপি। তারপরে আমাকে জমা দিতে হবে আমার যে প্রিভিয়াস ভিসা ছিল, ইন্ডিয়ান ভিসা, সেই ভিসা পেজের ফটোকপি। এটা কিন্তু আমার যখন অনলাইনে আবেদন ফিল আপ করি তখন এটা আমি উল্লেখ করেছিলাম। তো সেই সর্বশেষ যে ভিসাটা ছিল সেটার কপি জমা দিতে হবে। একই সাথে আপনারা জমা দিবেন যে ওই ভিসাতে একবার ভারতে গিয়েছিলেন, তো সেই এন্ট্রি এক্সিট সিল যে পেজের ছিল সেই পেজের একটা কপি, এটা আমি দিয়েছি, এটা দিচ্ছি, মানে আমি এটা প্রমাণ করে যে আমি ভারতে গিয়েছিলাম আবার ফেরত এসেছি। যদি ওটা পাসপোর্টে থাকে তারপর একটা কপি আপনারা দিবেন। আর অনেকে এমন হয় যে ভিসা পেয়েছিলেন কিন্তু যাননি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপর অনেকেই এটার জন্য একটা সরি লেটার দেয় বা একটা ফরওয়ার্ডিং লেটার দেয়, আপনারা চাইলে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে যে কাগজপত্রগুলো ধারাবাহিকভাবে বললাম, এগুলো আপনারা এই ধারাবাহিকতায় সাজিয়ে জমা দিতে পারবেন। শুধুমাত্র পেমেন্ট স্লিপটা ছাড়া, মানে যেটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট ছিল, এটা ছাড়া বাকিগুলো আপনারা স্টাপল করে জমা দিতে যেতে পারেন। তো আজকে অনেক কথা হলো, এই পর্যন্ত। ভিডিও লম্বা হয়ে যাবে, পরবর্তীতে দেখাবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।